পৃথিবী জুড়ে এখন পর্যন্ত কোনো ব্যক্তি, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী 2000 বই এককভাবে কেউ লেখেননি, কিন্তু লিখেছেন তিনি আমাদের পৃথ্বীরাজ সেন। অনুষ্ঠান ধ্রুপদী ভাষা বিজয় সম্মেলন তৎসহ আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের প্রিয় মানুষ অরুণ চক্রবর্তী মহাশয়, যিনি লাল পাহাড়ের দেশে লিখে বিখ্যাত হয়েছেন বাংলা সাহিত্য জগতে, তিনি প্রয়াত হয়েছেন। তার স্মরণ সভা আমরা 2 থেকে 3টে পর্যন্ত পালন করব। শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিদগ্ধজনেরা সবাই উপস্থিত হচ্ছেন। বিশ্বকোষের আহ্বানে অনুষ্ঠান আমাদের শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। বিশিষ্টজনেরা এখনো আমাদের রাস্তায় রয়েছেন, বিশেষ করে উদ্বোধক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। তারপর আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। আমাদের শিশু সাহিত্যিক এবং আজকের আয়োজনে জনাব আব্দুল করিম মহাশয় আপনাদেরকে কিছুটা জানিয়ে দিয়েছেন। যে ধৃতাত্তরে মানাইছে না রে, কথাটা তো সত্যি মানাইছে না রে। আমরা যে অস্থির পরিস্থিতি চারিদিকে দেখতে পাচ্ছি, তো গানটা হয়তো সবাই খুব ভালোবেসে আনন্দ করে, যে একটা কবিতা, সেই কবিতাটা গানের রূপে সারা বিশ্ব তাকে চিনিয়েছে এবং আমরা ভারতবাসী হিসাবে, বাঙালি হিসেবে আমরাও গর্বিত বোধ করি। এই কবিতাটা গানের মধ্য দিয়ে সারা পৃথিবীকে অরুণ চক্রবর্তীকে চিনেছেন এবং সেই সঙ্গে আমরাও পরিচিত হয়েছি বাঙালি হিসাবে। এই মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা কিন্তু পরস্পরকে আমরা বেঁধে রাখবো, কাঁধে কাঁধ দিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা প্রত্যেকেই চলবো এবং বেঁধে বেঁধে থাকবো প্রত্যেকেই আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের ওপর, কেমনে বসিল গুহার আহারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। আপনারা যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আপনাদের সবাইকে আমরা বাঙালি বিশ্বকোষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শীতের এই প্রায় মধ্যাহ্নে আপনাদের সবাইকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমরা যদি একটু রুখে দাঁড়াই যে না, আমাদের মাতৃভূমি বাংলা, সেখানে মাতৃভাষা বাংলা, সেখানে আমরা বাংলাতেই চেষ্টা করবো। আর যেখানে নিতান্তই সম্ভব নয়, এখন কোনো বিদেশিনী বা বিদেশি বা বহিরাগত কেউ, তাদেরকে তো বাংলা বললে তারা বুঝবেন না, সেক্ষেত্রে আমাকে অন্য ভাষা ব্যবহার করতে হবে। সেটা গত্যন্তর নেই, উপায়ান্তর না দেখে সেই কর্মযজ্ঞে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করে এই যজ্ঞকে সর্বাঙ্গীনভাবে সফলতা প্রদান করা। আমি অন্তিকা দত্ত, আমি একজন বাচিক শিল্পী, লোকসঙ্গীত শিল্পী। তো আজকে করিমদার আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি। আজকে সারাদিনে আমরা একসাথে এই সময় কাটাবো। সঞ্চালনার দায়িত্বে আছি অন্যান্য সকলের সাথে। ধন্যবাদ সকলকে। প্রথমেই বড়দের প্রণাম এবং সমবয়সী বাচ্চাদের আমার ভালোবাসা। আজকে এই শীতের সকালে একটা অন্যরকম সাংস্কৃতিক মহল তৈরি হয়েছে এখানে বিশ্বকোষ। আমরা জানি সদ্য প্রয়াত অরুণ চক্রবর্তীর স্মরণ সভা কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে এবং একজন বিশেষ মানুষের ৬৯তম জন্ম শতবার্ষিকী উদযাপনে আজকের এই অনুষ্ঠান। আমি প্রথমেই ডেকে নেব সভাপতি
সম্মানীয় শ্রী শুভেন্দু কুমার মণ্ডল মহাশয়, সুশান্ত কুমার মণ্ডল, আপনি যদি উপস্থিত থাকেন মঞ্চের আসন অলঙ্কৃত করুন। সম্মানীয় সুশান্ত কুমার মণ্ডল। উদ্বোধক সম্মানীয় শ্রী অমরচাঁদ কুণ্ডু মহাশয়। আমি ডেকে নিয়েছি সম্মানীয় অমরচাঁদ কুণ্ডু মহাশয়, তারপর প্রধান অতিথি ডক্টর রুহুল উদ্দিন, তারপরে অনিতা মুখার্জি, ডক্টর দেবব্রত দেবরায়, ডক্টর রহিসুদ্দিন, অনিতা মুখার্জি, শ্রীমতী ডলি কুণ্ডু, ডক্টর কৃষ্ণেন্দু দেব। আমরা একটু করতালির মধ্য দিয়ে প্রত্যেককেই অভিনন্দিত করব। প্রত্যেকের একটা ভালো লাগা তৈরি হবে এবং অনুষ্ঠানটা দেখবেন একটা বেশ জমে উঠবে। আমাদের মধ্যে আছেন অনিরুদ্ধ ব্যানার্জি, সম্মানীয় অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, আপনি মঞ্চে আসুন। আমি দেখতে পাচ্ছি দাদা হলের মধ্যে ঘোরাঘুরি করছেন। সম্মানীয় অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ সরকার মহাশয়, জনাব শীষ মোহাম্মদ, আপনিও মঞ্চে আসুন দাদা। আমরা করতালির মধ্য দিয়ে অনুরণিত করব আজকের এই থিওসফিক্যাল হলটা। এই তো এটাই ভালো লাগা, যে সমস্ত বিদগ্ধজনেরা আসছেন মঞ্চের আসন অলঙ্কৃত করছেন, আমাদেরও একটা ভালো লাগা, তাদেরও একটা ভালো লাগা, উষ্ণ অভিনন্দন, ভালোবাসা দিয়ে তাদের আমরা করতালির মধ্য দিয়ে অভিনন্দিত করব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আমরা সমস্ত অশুভকে বিনাশ করে আমাদের শুভ সূচনার মধ্য দিয়ে আজকের এই বাঙালি বাংলা বিশ্বকোষ, প্রত্যেককেই বলবো আপনারা আসুন এবং প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে আজকের এই শুভ সূচনা করুন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আমরা প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলনে হাত দেব, সহযোগিতা করব প্রত্যেকে, কেউ একজন নয়। আমার মনে হয় আমরা প্রত্যেকেই সবাই আসি এবং প্রদীপের পাশে দাঁড়াই এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করি। যদি আমাদের একজন বিশিষ্ট অতিথি রয়েছেন সরস্বতী মণ্ডল দিদি, বলছিলেন আগুনের পরস্পরের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন হবে। আমরা একটু সবাই নিচেই যাব এবং প্রত্যেকেই আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সরাসরি সেখানে নাইবা গেলাম, আমরা সেইগুলোকে বিনাশ করে আমরা সব কিছু শুভ হোক, আমরা আমাদের শুভ সূচনা হোক। Hare
হয়েছে তারা এখানে এসছেন। এটা আমার উপলব্ধি কথা, কারণ সমাজে ধরুন মানুষের চেতনার অভাব। তা আমি বলি প্রত্যেক জায়গায় যাই, বলি যারা ভবিষ্যৎ আছেন, যারা যারা ভালো ভালো মানুষ আছেন, যারা ভালো মনের মানুষ আছেন, তারা সকলকেই চেষ্টা করতে হবে এই সমাজের সমাজ সংস্কার। কারণ বেশিরভাগ লোকই মানুষ আমার চোখে পশুত্ব জীবনযাপন করছে, তাদের মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে। কারণ মনুষ্যত্ব না ফিরিয়ে এলে ধরুন আজকে এই সমাজ ভালো হবে না। দেখুন হিন্দু ধর্মের মানুষ বলি, আমার কাছে সব ধর্মের মানুষ আসে, আমি সব ধর্মেই যাই, কিন্তু হিন্দু ধর্মের মানুষ যারা আসে আমি বলি যখন মন্দির বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ দ্বিতীয় বর্ডারে আমার বাড়ি, তো যারা মন্দিরে আসে আমি বলি যে তোমার মন্দিরটা আগে কিন্তু বলিনি, এটা 2 বছর ধরে বলছি, তোমরা হরিনাম করো, কারণ হিন্দু ধর্মের একমাত্র পথ হরিনাম। তো হরিনাম করো, হরিনাম করে তোমাদের মন্দিরে যা চাইবে তাই দেবো। অন্তত 90টা গ্রাম করে যে হরিনাম করতে পারবো। এই হচ্ছে হিন্দু ধর্মের মানুষ। আমি তো বলি এদের মুসলিম ধর্মের নামাজ সবাই করে না, আমি যাই 25 থেকে 30% নামাজ করে। তা আমি যদি মুসলিম ধর্মের মানুষ 25 থেকে 30% নামাজ করে, তো হিন্দু ধর্মের মানুষ কেন হরিনাম করবে 10%? কিন্তু এই হচ্ছে মানুষের পরিস্থিতি। কারণ যতক্ষণ নিজের কথা ভাববে, আমি বলি এই ব্যান করায়, ব্যান করার টাকা কি আছে, মানে কেউ আমরা খবর রাখে না, আমি কিন্তু খবর রাখি। আমরা এখানে গ্রামে বাড়ি, সেখানে আজকে আমার মনে হয় এই যে আপনার গরিব ভাই আছেন বা যারা কবি সাহিত্যিক আছেন, যারা মানুষের জন্য ভাবে, তারা কিন্তু আনন্দ থাকে। কারণ আমি নিজেকে নিয়ে বুঝি ধরুন, আমরা মানুষের জন্য ভাবি, মানুষের জন্য করা হয়, তার জন্য কি আনন্দ পায়, আনন্দ থাকি সে বলে বোঝাতে পারবো না। তাই যাই হোক, যে কথা আমরা বলছিলাম যে আমি বলি এমন জায়গায় অনেক জায়গায় বক্তব্য বলেছি, যারা টাকা রাখছে তারা নিজের ক্ষতি করে যাচ্ছে। কি ক্ষতি বলুন তো? কিন্তু সেটা কেউ কর্ণপাত করছে। আমি বলেছি অনেক জায়গায় যে দেখুন যারা টাকা রাখছেন তারা কিন্তু এই কথাটা শেষ করবো, অনেক কবি সাহিত্যে ভালো ভালো মানুষ আছে, তাদের কথা শুনবো। আমরা সেরকম বক্তাও নয়, আমরা কবি নয়, সত্যিও নয়। হ্যাঁ, আমরা সমাজ সেবার কাজ করি, সমাজের জন্য কাজ করতে চাই। তা যেটা বলতে গেলাম যে ধরুন ব্যাংক করতে ওই টাকার জন্য তো ছোটে যে ওই টাকাটা কি করে ব্যাংক থেকে পাওয়া যাবে। যদি কেউ ধরুন মানে অবজেকশন দেয়, টাকাটা যদি অবজেকশন টাকা আটকে যায়, তখন 10 দিন ভুক্তি শ্রদ্ধা হারিয়ে যায়, হারিয়ে গিয়ে ওই ধরুন টাকার পেছনে ছুটে। তা এই যে ধরুন যে টাকাটা রেখে গেল, যদি 5% 10% মানুষের যদি খরচ করতো, তাহলে তো আমরা সবাই ভালো থাকতাম। তা এইটা মানুষকে বুঝিয়ে পারছি না, কারণ যতক্ষণ অর্থটা আমার ভাববে পারবে না, অর্থটা আমার ভাববে, আমি ভাবিনি আমার অর্থ, কারণ আমার 50 বছর আগে অর্থ ছিল না, 25 বছর আগে অর্থ ছিল না, ধরুন এখন 20 বছর আগে অর্থ হয়েছে। অর্থটা কোথা থেকে হয়েছে? অর্থটা ভগবান দিয়েছে, আল্লাহ দিয়েছে, তবে ধরুন এই অর্থটা হয়েছে। তো এই অর্থটা কার জন্য রাখবো, এইটা মানুষকে বোঝাতে পারছি না। কার জন্য রাখবো অর্থটা? অর্থটা মানুষের জন্য খরচ করতে হবে। খরচ করলে তবে কি সবাই আমরা ভালো থাকবো। তা সেইভাবে মানুষকে এগিয়ে আসছে না। আপনারা চেষ্টা করুন মানুষের সাথে এগিয়ে আসে। অনেক কিছু করা হয়। একটা কথা বলি, গরিব ছাত্রছাত্রীদের পড়ানো হয়। তা আমার ডাক্তার হয়েছে 6টা, এবছর 2টো নিয়েছি, 8টা প্রফেসর হয়েছে, হাই স্কুল মাস্টার হয়েছে, প্রাইমারি স্কুল মাস্টার হয়েছে, রেলের চাকরি করছে, পঞ্চায়েতের চাকরি করছে, কিন্তু ডিএমএস তো হয়নি। তা আমার এখানে আপনারা আছেন, এখানে বিভিন্ন ভালো মানুষ, যদি কোনো গরিবের ছেলে ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস যদি পড়তে না পারে, আপনি গরিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে ফোন করে তাকে পড়িয়ে দেবো, যা খরচ হয় আমি করবো। আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস এইটা আপনাদের বলে দিলাম। আপনারা এটা পাইনি, আমার ইচ্ছা আমরা 71 বছর পড়েছি ধরুন, ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করি সকলকে চেতনা দেন এবং সকলেই ভালো থাকুক। সকলে ভালো থাকলে তবেই আমরা সবাই ভালো থাকবো। এই যে একা ভালো থাকা যায় না। এই বলে আরেকবার সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। আজকে উদ্বোধক মহাশয়কে এবার আমরা ডেকে নেব সভাপতি, আজকের যিনি সভাপতি সম্মানীয় সুশান্ত কুমার ঘোষ মহাশয়, আজকের এই ধ্রুপদী ভাষা বিজয় সম্মেলনে এবং পৃথ্বীরাজ সেন মহাশয়ের যে জন্ম বার্ষিকী এবং অরুণ কুমার চক্রবর্তীর স্মরণ সভা, সব মিলিয়ে আজকে আমাদের একাকার হয়ে যাবে সবকিছু। সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপহার দেব।
বাঙালি বিশ্বকোষকে। তাই আমরা প্রত্যেকেই খুব ছোট করে আমাদের মূল্যবান বক্তব্য আমরা পেশ করব। এবার আজকের সভাপতি মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ডক্টর সোহেল আক্তার, মোহাম্মদ সোহেল আক্তার মঞ্চে বিশিষ্ট জনেদের ফুল এবং ব্যাজ দিয়ে তাদেরকে বরণ করে নেবেন এবং তখনই আমরা তার সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। এবার মাইক্রোফোনে আসছেন আজকের সভাপতি সুশান্ত কুমার মণ্ডল, আজকের সভাপতি। উপস্থিত মঞ্চে প্রধান অতিথি মহাশয়, হ্যাঁ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি ও গুণীবৃন্দবর্গ, সম্মুখে বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিক বন্ধু, বিভিন্ন বিদগ্ধ গুণীজন, সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে শুভারম্ভ এই অনুষ্ঠানে দু চারটি কথা বলছি। এতে আমরা জীবনী এবং এই বাঙালি বিশ্বকোষের উদ্দেশ্য নিয়ে আমরা যে বই প্রকাশ করব তাতে আপনারা সামিল হন। বাঙালি বিশ্বকোষ আজ শুরু হলেও আমি আশা করি একদিন এ উন্নতির চরম শিখরে উঠবে, অর্থাৎ সর্বদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিদের গুরুত্বপূর্ণ ভূমিকা, বাঙালি জাতির বিভিন্ন যে সংস্কার ও গর্বপূর্ণ এবং বিভিন্ন উন্নত পদক্ষেপ তা দিকে দিকে ছড়িয়ে পড়ে। সবাইকে আবার যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। করবেন ডক্টর আব্দুল রহিসউদ্দিন খান এবং ওই পত্রিকার সমস্ত যারা আছেন সকল সদস্যবৃন্দরা এখানে আজকে উপস্থিত থাকবেন। এই বইটি এখনই উন্মোচন করা হবে। একটু করতালির মধ্য দিয়ে আপনারা অভিনন্দিত করবেন। একটি বই মানে একটি বন্ধু, আমাদের পরম বন্ধু, যে বন্ধুর সঙ্গে কখনো মনোমালিন্য হয় না, সেই বই কিন্তু আমাদের পরম বন্ধু। বইটিও কিন্তু সেই রকম, প্রত্যেকেই আগ্রহে থাকে যারা লেখা দেন এবং সেই সন্তানকে পাওয়ার জন্য। উপদেষ্টা মণ্ডলীতে আছেন জনাব আব্দুল করিম, তারপরে আছেন শ্রী গৌতম চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অরবিন্দু সরকার, বিশ্বনাথ ভট্টাচার্য, দীপ্তি মুখার্জি, ডক্টর সিরাজুল ইসলাম ঢালি, পরদানি, যাদের অক্লান্ত পরিশ্রমে একটি সফলতা লাভ করলো আজকে এই মঞ্চ থেকে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এবার সোহেল আক্তারকে ডেকে নেব, তার সংক্ষিপ্ত একেবারেই তার বক্তব্য শুনব। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজন এবং আপনারা কবি, সাহিত্যিক, শিল্পী, আপনাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। তখন পশ্চিমাঞ্চলে বর্ষার পূর্ণাঙ্গ রূপ খুঁজে পাওয়া যায় না। বৃহৎ এই দেশ, বিভিন্ন সংস্কৃতি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমির বৈশিষ্ট্যে নানা রঙে প্রকৃতি আলপনা আঁকে। মাটির বুকে, আকাশের গায়ে আর মানুষের মনে তাই বদলের সঙ্গে সঙ্গে জীবনের রং বদলায়, পালা বদলায়, পালা বদল খেলায় বিচিত্র রূপের প্রসার নিয়ে বিভিন্ন ঋতুর আগমন লক্ষ্য করা যায়। আমাদের দেশ যেন এক গোটা পৃথিবীর রূপ, কোথাও মরুভূমি, কোথাও বা পাহাড়, কোথাও জলাভূমি, প্রান্তর ধুধু মাঠ, কত ভাষা, কত কথা, রূপ কত আশা লুকিয়ে আছে। তাই তো প্রেমের কবি নজরুল লিখেছেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আমাদের বাংলা ভাষায় প্রতি দায়বদ্ধতার স্বরূপ নিজেদের উপস্থিতি রেখে চলেছেন, পৌঁছে দিতে চাইছেন আগামীর কাছে। আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, সম্মান, শুভাশিস। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, আপন ভাষাকে সঙ্গে রাখুন। আবার সবাইকে জানাই ধন্যবাদ, নমস্কার। মুগ্ধ করলো, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী শিউলি সরকার।
আমরা তাকে মাইক্রোফোনে ডেকে নেব, শুনবো তার আবৃত্তি, আমরা শুনে নেব। আন্তরিক শ্রদ্ধা। আজ আবৃত্তি নয়, বিশিষ্ট কবি এবং শিশু সাহিত্যিক আব্দুল করিমদার একটি লেখা আমি পাঠ করছি। বাঙালি বিশ্বকোষ। ওই আকাশে সূর্য জাগে, আসছে কত কথা, জগৎ জোড়া সেরার সেরা, বাংলা যথাতথা ছড়িয়ে গেছে ভুবন জুড়ে। বাংলা ভাষা ভাই, বাংলা ভাষা বাংলাদেশেই শুধুই থেমে নাই। বাঙালি বিশ্বকোষ, বাঙালি বিশ্বকোষ, আমাদের বাঙালি বিশ্বকোষ। মনের ভাষা, মায়ের আশা, মায়ের হৃদয় জুড়ে। বাংলা ভাষা পুরাই আসা, মায়ের কথার সুরে। সন্ধ্যাকাশে চন্দ্র ভাসে, বিলায় কতই আলো, আমার মায়ের মুখটি দেখায় সবার থেকে ভালো। বাঙালি বিশ্বকোষ, বাঙালি বিশ্বকোষ, ওহো সে যে মোদের পরম প্রিয়। বাঙালি বিশ্বকোষ, বাঙালি বিশ্বকোষ, বাঙালি বিশ্বকোষ। নমস্কার। তারই লেখা কবিতা শিউলির কণ্ঠে উচ্চারিত হলো, কিন্তু করতালিটা আমরা পেলাম না সেভাবে। কেননা যে লেখক মঞ্চে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু অভিনন্দিত করুন করতালির মধ্য দিয়ে তাকে। একদম অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবার আমরা আজকের যে পত্রিকার উপদেষ্টা এবং ঝাড়খণ্ড ময়ূরাক্ষী কলেজের যিনি প্রতিষ্ঠাতা আমরা পেয়েছি, তাকে আমাদের মধ্যে আজকে ডক্টর রইসুদ্দিন খান আমরা শুনব তার বক্তব্য। অবশ্যই কিছু মূল্যবান তথ্য আমরা পাবো তার কাছ থেকে। আমি মাইক্রোফোনে ডেকে নেব। এরকম একটি বিদগ্ধ মানুষকে আমরা পেয়েছি আজ আমাদের মধ্যে, দুটি কলেজের প্রতিষ্ঠাতা যিনি। তো তার মঞ্চে আসার আগে আপনাদের কাছে আবারও করতালির মধ্য দিয়ে তাকে আমরা এখানে আনবো। সুন্দর একজন মানুষ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের মধ্যে তিনি রয়েছেন, এবং আমাদের এই বই যে পত্রিকাটা তার মূল উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা কিন্তু তিনি। আয়োজনের এই মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয়, প্রধান অতিথি মহাশয়, সকল মঞ্চাসীন যথাযথ মহানুভাবগণ, ভাই ও বোনেরা, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে আব্দুল করিম সাহেবকে ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমার মতো এক ক্ষুদ্র ব্যক্তিকে এই ধরনের এক মহান অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। এই অনুষ্ঠানে এসে আমি যার পর নাই আনন্দ উপভোগ করছি। খুবই ভালো লাগছে। তার জন্য এই বিশ্ব বাঙালি কোর্সের আয়োজক ব্যবস্থাপক করিম সাহেবকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তার শুকরিয়া। আমি গত দুর্গাপূজার প্রথম দিকে, শুরুর দিকে, এবং তাকে নিয়ে আমরা কার্যক্রম করেছি। আমরা চেষ্টা করছি ঝাড়খণ্ড এবং বিহারে বাংলা ভাষাকে বজায় রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে বাংলা ভাষায় পড়াশোনা করলেও
মানুষ হওয়া যায়, যে কোনো ভাষা শেখার কোনো আপত্তি নেই, কিন্তু যে মাতৃভাষা বাংলা সেটাকে বাঁচিয়ে রাখা সকলেরই আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি এই করিম ভাইয়ের ঋণী হয়ে থাকলাম। এরকম এক মহতী কার্যক্রমের মাধ্যমে উনি আমাদের ওখানে গিয়ে উৎসাহ বর্ধন করেছেন, আমাদেরকে উদ্দীপিত করেছেন। বিশ্ব বাঙালি কোষ, উনি বিশ্বের বাঙালিকে একজোট করার চেষ্টা করেছেন। উনি এক বিরাট কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এর জন্য যতই ওনার প্রশংসা করি যথেষ্ট কম আমি মনে করছি। উনি প্রেরণা যোগাচ্ছেন, এর যতই প্রশংসা করি না কেন যথেষ্ট নয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এই বাংলা এবং বাঙালিকে বাঁচিয়ে রাখার। ভবিষ্যতে আমরা বিহার এবং ঝাড়খণ্ডে এই নিয়ে আরো কাজ করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। এবং করিম সাহেবকে আবার বলছি, আবার ওনাকে ঝাড়খণ্ডে আমরা ডাকবো, আপনাদের মধ্যেও কিছু লোককে আমরা ডাকবো, এবং আমরা এভাবে প্রচার প্রসার চালিয়ে যাব। নিশ্চিত রূপে বাংলা আবার নিজের পুরাতন ঐতিহ্য ঝাড়খণ্ড এবং বিহারে খুঁজে পাবে, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। আমাদের এই কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালি বিশ্বকোষের যিনি ব্যবস্থাপনায় মূল, যার নাম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বিশ্ব থেকে বিশ্বে, রাজ্য থেকে রাজ্য স্তরে, সেই শিশু সাহিত্যিক জনাব আব্দুল করিমের বাকিটা আমি বলবো না, আপনারা বুঝে নেন এবং করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। সাত শামীম, কবি সাত শামীম পৃথ্বীরাজ সেন মহাশয়কে একটি ফুলের, মানে কবি ও শিক্ষক অজিত মন্ডল, আপনি আসুন সামনে। আপনি পৃথ্বীরাজ তাকে এই স্মারক তুলে দিন। তারপরেই তার 69তম জন্মদিন। এই শুভ দিনে আমরা প্রত্যেকেই, আপনারা বসুন যে যার আসনে, আপনাদের কাছে মিষ্টি পৌঁছাবে, আপনারা মিষ্টি মুখ করবেন, বাইরে জল রাখা আছে, প্রয়োজনে জল খাবেন। দেখছেন আমাদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতনামা সাহিত্যিক সম্মানীয় পৃথ্বীরাজ সেন মহাশয়, যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু রয়েছে। সেই সম্মানীয় মানুষটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং তার যে জন্মদিন, 69তম জন্মদিন পালিত হচ্ছে বাঙালি বিশ্বকোষের তরফ থেকে, এবং তাকে মালা পরিয়ে দিলেন কবি অজিত মন্ডল মহাশয়। এবং মিষ্টিমুক্ত অবশ্যই হবে, এমন মানুষের জন্মদিন। খুব সুন্দর একটি মুহূর্ত, মঞ্চ আলোকিত করে আছে বিদগ্ধ জনেরা, এবং তার মধ্যে সম্মানীয় পৃথ্বীরাজ সেন মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা তার জন্মদিন পালন করব এবং তাকে সম্মানিত করা হচ্ছে। তার প্রতিকৃতি, তার ছবি দিয়ে ফ্রেমে সুন্দর করে বাঁধানো। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। প্রত্যেকে আমরা আবার একটু করতালির মধ্য দিয়ে যাই, যত করতালি হবে তত তার দীর্ঘ জীবন আমরা কামনা করব। আমরা যে এত শিল্প রচনা করি, এত সাহিত্য করি, সেই সমস্ত কিছুই একটা মর্যাদা পায় এই মানুষগুলো আছেন বলে, এই প্রকাশকরা আছেন বলেই আমাদের লেখা ছাপা হয় অক্ষরে অক্ষরে বইয়ের পাতায়। অসংখ্য ধন্যবাদ। এবং আবারও পৃথ্বীরাজ সেনের উপস্থিতিতে এমন অবিস্মরণীয় দিন আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা পেয়ে গেছি মেঘছায়া দেবী। এবার মাইক্রোফোনে আসছেন কবি প্রকাশক মেঘছায়া সরকার মহাশয়। নমস্কার। এখানে উপস্থিত বিদগ্ধ জনেরা সবাইকে আমার স্বস্বক্ষেত্রে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা এখানে আজ উপস্থিত হয়েছি কবি সংগঠক আব্দুল করিমদার ডাকে। বাংলা ভাষার মধ্যে আমরা আছি, যেটা সবাই বলে গেছেন, আমিও বলি। একটাই আমরা মানে মিশ্রিতভাবে কথা বলি, সেটা বাংলা ভাষা নিয়ে যে লড়াই আমাদের। আমরাও বাংলা ভাষা পরিষদের দুদিন আগেই দীঘাতে একটা প্রোগ্রাম হয়ে গেল, সেখানে ছিলাম সবাই। সেই বাংলা ভাষা নিয়ে আজকে কবিতা। আমি এই পত্রিকাটা থেকে
ডক্টর নুরুল ইসলাম মোল্লার কবিতা পাঠ করে শোনাব। বড় যদি হতে চাও শিক্ষা প্রয়োজন, বাড়ি গাড়ি টাকা নয় চাই বড় মন, হিংসা ভেদাভেদ বড় যদি দূর, প্রেম প্রীতি বিনিময়ে লাগবে মধুর। দেশের সুনাগরিক যারা হতে চায়, উঁচু নিচু ভেদাভেদ নাহি শোভা পায়, নিজ গুণে সমাজেতে হও বলিয়ান, কাজ শেষে দেশবাসী করিবে সম্মান। যারা বড় হতে চাও মিলেমিশে থাকো, গরিব ও ধনী জনে ভাই বলে ডাকো। মনের ময়লা যত দূর করো আগে, ফুলের মতন হও হৃদয়ের বাগে। নমস্কার, আমি শিবানী কুণ্ডু সাহা, ধ্রুপদী ভাষা বিজয় সম্মেলনী, বাঙালি বিশ্বকোষ। আজকে আমরা এখানে উপস্থিত আছি। তো এখানে আমি বাঙালি বিশ্বকোষের যে কর্ণধার, প্লিজ আপনার নামটা? আব্দুল করিম স্যার এখানে উপস্থিত আছেন এবং আমরা স্যারের কাছ থেকে শুনে নেব যে এত বড় সংস্থাটা এতখানি কি করে শুরু হলো, মানে একটা ছোট্ট জায়গা থেকে উনি কি করে এতটা বড়। আজকে আমি এখানে এসে দেখলাম যে 500-র বেশি বোধহয় লোক, অনেকে বাইরে দাঁড়িয়েও আছেন, যে এত বড়টা কি করে হলো। প্লিজ স্যার। এই স্বপ্নটা শুরু হয়েছিল, আমার ছোট ছেলে সোহেলকে আমি লন্ডনে MBA পড়তে পাঠাবার স্বপ্ন দেখেছিলাম এবং বহু বিশ্ববিদ্যালয়ের সাথে আমার যোগাযোগ হয়। আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা প্রকাশনার মধ্য দিয়ে বিশ্বের প্রায় 14টি দেশের বাঙালিদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। বিভিন্ন খবর নিয়ে জানতে পারলাম যে এই শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রতিষ্ঠা লাভ করেছে তার মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থান কাজ করছে। সেই অবস্থার বলি হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষী ছেলেমেয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যেদিন আমার এক বন্ধু নজরুল ইসলাম হাবিবি, লন্ডনে উনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি জানালেন যে আপনি ভারতে অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ওকে পড়ান, পড়িয়ে এখানে কাজের জন্য এলে অনেক সুযোগ সুবিধা আমরা তৈরি করে দিতে পারব। সেদিন সারা রাত আর আমার ঘুম আসেনি যে পৃথিবীর 40 কোটি বাংলা ভাষাভাষী মানুষের এই অসহায়তার নেতৃত্ব দেবার মানুষ কি নেই। আমি সকালেই ডক্টর পবিত্র সরকারকে ফোন করি এবং তার কাছে পৌঁছাই। তিনি বললেন, এটা একটি ভালো উদ্যোগ, এই ধরনের উদ্যোগ তো এখনও কোথাও আমরা লক্ষ্য করছি না, তুমি এগিয়ে চলো। সেদিন থেকে স্বপ্ন শুরু হয়। আজ তো অর্ধেক পথ পাড়ি দিয়ে আমরা সম্মুখপানে চলেছি। বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন পৃথিবী জুড়ে। আমরা আশাবাদী 2025-এর মধ্যেই এই বিশ্বকোষ প্রতিষ্ঠা লাভ করবে, মানুষের হাতে পৌঁছাবে। মানবিকতা বোধে বাঙালিরা আরও জেগে উঠুক, বিশ্বে নেতৃত্ব দিক, আমার ভারতীয় সংস্কৃতি সভ্যতা পৃথিবীময় ছড়িয়ে পড়ুক। এই আমাদের স্বপ্ন, এই আমাদের আশা। অনেক অনেক ধন্যবাদ। আর এখানে মিস্টার আব্দুল করিম, আমিও কিছুটা হিন্দি মানে ইংরাজি বলে দিলাম, কিন্তু আব্দুল করিম স্যার নিজে একজন শিশু সাহিত্যিক এবং ওনার কাছে এতটা সুন্দরভাবে আমরা বাংলা শিখছি, আমি এখানে এসে অবাক হয়ে যাচ্ছি যে উনি এত সুন্দরভাবে বাংলা বলছেন। এবং আজকে আর একটা কোশ্চেন আপনার কাছে আছে, আর একটা প্রশ্ন আমরা করছি যে আজকে আমরা অনেককে এখানে দেখতে পাচ্ছি, অনেকে এসছেন, অনেক দূর দূর থেকে এসছেন, তো তাদেরকে আপনি একসঙ্গে করলেন কিভাবে? এইটা আমার মানে আমি যখন থেকে আমি এখানে আমি নিজেও অতিথি হিসেবে, তবু আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে আপনি এতজনকে কি করে একসাথে, এত বড় বড় ব্যক্তিত্বকে একসাথে কি করে করলেন? আমি লক্ষ্য করছি 24টা জেলারই মানুষ, বাংলাদেশের মানুষ এখানে এসেছেন, ঝাড়খণ্ড, বিহার, আসাম, ত্রিপুরা থেকেও মানুষ এসেছেন। আমি মঞ্চ থেকে দেখতে পাচ্ছিলাম আমার আপনজনেরা সব। এই কাজ তো অনেক দিন ধরেই করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন,
আগামী 27শে জানুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইজেডসিসি যে হল রয়েছে ইস্টার্ন জোনাল কালচার সেন্টার সল্টলেকে, সেখানে 800 মানুষের সমাগম ঘটবে। বাঙালি বিশ্বকোষের আবেদনে তারা আসবেন। 800 মানুষকে আপনারা দেখতে পাবেন, 800রও বেশি মানুষ, ওনার 998টা সিট আছে। আমরা 800 মানুষকে পেতে চাইছি এবং আমরা আশাবাদী আমরা সফল হব। তার কারণ বাঙালি হচ্ছে মানবিক, বাঙালি হচ্ছে সার্বিক দিক দিয়ে সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ হচ্ছে বাঙালিরা। আমরা বাঙালিরা যত দ্রুত একতাবদ্ধ হতে পারি পৃথিবীর কোনো জাতি পারে না, কিন্তু অভাব হচ্ছে নেতৃত্ব। আমার প্রিয় কবি নজরুলের সেই নেতার অভাবের কবিতাটা আমি 2 লাইন বলি। নবজীবনের নব উত্থান আজান ফুকারি এসো নকিব, জাগাও জড় জাগাও জীব, জাগে দুর্বল জাগে ক্ষুধাহীন, জাগিছে কৃষাণ ধুলাই মলিন, জাগে গৃহহীন জাগে পরাধীন, জাগে মজলুম বদনসিব, নবজীবনের নব উত্থান আজান ফুকারি এসো নকিব। স্বাধীনতার পূর্বে নজরুল এটা লিখেছিলেন এবং এই প্রাসঙ্গিকতা আমি বিশ্বকোষ করতে গিয়ে আমরা লক্ষ্য করছি পৃথিবীময়। আমরা আশাবাদী আমরা সফল হব। আমার দাদা অপুদা রয়েছেন, কথা বলবেন, আপনি ওনার সঙ্গে নিন। একদম একদম একদম। আচ্ছা স্যার, নমস্কার। প্লিজ আপনার নামটা একটুখানি। আচ্ছা, আমি তো এখানে শুনলাম যে আব্দুল করিম স্যার বললেন যে আমাদের আপনার সাথে ওনার পরিচয় অনেক দিন থেকে। আমার দাদা, এটা আমার দাদা একদম। আজকে আমরা আর একটা জিনিসও বলছি যে দুজনের দাদা, আজকে আমাদের যে জায়গাটা, আজকে আমরা যেখানটাতে আছি ভারতবর্ষের ভেতরে, তো এই দুজনে আমরা যেটা বলি যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো এই জায়গাটা নিয়ে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি যেটা ব্যাপার, এই চিন্তা ভাবনাটা তো কোনো প্রশ্নই নেই। আমরা ভাই 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 ভাই, হিন্দু মুসলিম এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। যে যার সে তার কাছে, এবং ওর ছোটবেলা কাটিয়েছে এইটাই আমার বাড়িতেই। এইটাই আমি চাইছি, এইটাই আমি শুনতে চাইছি যে কেমন করে আপনাদের মধ্যে এই ভাই পরিচয়টা ভাই। এবং আমি আজকে গর্ব অনুভব করছি যে ওকে আমি ছোট্ট দেখেছিলাম, সে আজকে একটা এত বড় কাজ করছে, এত বড় দায়িত্ব নিয়ে কাজ করছে। এটা আমার পক্ষে খুব গর্বের বিষয়, কারণ আমিও বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছি। আমার দমদম গান্ধর্ব আমার সংস্থা। তো যাই হোক, দুজনের কাজই এক। আমি একজন নৃত্যশিল্পী। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার ওখানে, কারণ আজকে যে পাশ্চাত্য সাহিত্য সংস্কৃতি আমাদের বাংলাকে গ্রাস করছে, আমাদের পরবর্তী জেনারেশন আজকে হিন্দি গান শুনছে, আমাদের ছেলেমেয়েরা, এই জায়গাটায় আমাদের আজকে ভাবা উচিত, না হলে কিন্তু আমরা বাঙালিরা হারিয়ে যাব। এবং করিম যে কাজটা করছে, এই যে বিশাল কাজটা করছে, এটা আমাদের বাঙালির পক্ষেও একটা গর্বের বিষয়। এবং বাংলা ভাষার পক্ষে শিক্ষক এই কিছু বললে আমার গ্রামে ছিল, একদম একদম আমার বিষয় পুরো একদম। বাংলা ভাষাটাকে আমরা আজকে আমার ভীষণ মানে আপনি যেরকম বললেন আপনার গর্ব অনুভব হচ্ছে স্যারকে নিয়ে, সেরকম আমার আজকে ভীষণ গর্ব অনুভব হচ্ছে যে একটা বাংলা, আমরা বাংলা লিখতে গিয়ে আমরা বলি আজকে জাস্ট আমি যেটা ধরে আছি ফ্রেন্ডস টিভি, হ্যাঁ, আমরা কিন্তু বলছি না আমাদের বন্ধুত্বের টিভি বা বন্ধুত্বের কোনো কিছু, আমরা বলছি ফ্রেন্ডস টিভি। তো এই বাংলাটা সত্যি আমাদের বাংলাটা হারিয়ে যাচ্ছে। আমাদের ভীষণ ভালো লাগছে এখানে এসে যে আমরা বাঙালি বাংলা ভাষাটাকে পেয়েছি। তো এই বাংলা ভাষাটাকে নিয়ে আপনি আরও কিছু কি বলতে চান? অ্যাকচুয়ালি বাংলা ভাষা তো প্রথম থেকেই আমাদের আক্রমণ চলেছে। এখানে ফরাসি এসেছে, পর্তুগিজ এসেছে, প্রত্যেকে এসে তার ভাষাটাকে মিক্সড করে নিয়ে আমরা যে ভাষাটা এখন কথা বলি, তার বলা যাবে আমরা কথা বলতে গেলে 20% বাংলা কথা বলি এবং ম্যাক্সিমাম বিভিন্ন দেশের কথাগুলো বলি। আমরা বলতে পারি না, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি একবার সৌম্যমিত্রের একটা সাক্ষাৎকার শুনেছিলাম, উনি টোটাল 13টা এপিসোডে সাক্ষাৎকার করেছেন
এবং আমার ভাই প্রলয় রুদ্র আকাশবাণীতে ছিল, সাক্ষাৎকার দিয়েছিল। ওখানে একটি বাংলা কথা, ইংরাজি কথাই বলেন, 13টা এপিসোডের পুরো কথাই উনি বাংলাতে বলে গেছেন। এই যে অভ্যাস, এই অভ্যাসটা আমরা হারাচ্ছি, এইটা আমাদের ঠিক করতে হবে এবং পরবর্তী জেনারেশন যাতে এই কথাগুলো না হয়, আমাদেরও সচেতন হতে হবে, আমাদেরও নিজেদের প্রতিশ্রুতি নিতে হবে আমরা আজকে বাংলা ছাড়া অন্য ভাষা বলবো না, যদিও পারি না, প্রয়োজন আছে কাজের জন্যে, কিন্তু যখন আমরা সাবলীলভাবে আমার বক্তব্যটাকে পেশ করবো তখন বাংলায় পেশ করা উচিত। আমাদের বাংলা ভাষাকে নিয়ে স্যার আপনি কি কিছু আরেকটু কিছু বলতে চাইছেন? বাঙালি মানসিকতাকে আমি একত্রিত করতে পারলেই বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভ করবে। মূল বিষয়টা হচ্ছে বাঙালিরা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়লেও বিচ্ছিন্নতায় ভুগছে, প্রতিবেশী প্রতিহিংসায় ভুগছে। এই জায়গা থেকে আমাদের বাঙালি মানসিকতা একত্রিত বোধ জাগাতে হবে, আত্মিক সম্পর্ক সৃষ্টি করতে হবে, এই কাজটা করতে হবে, তাহলেই ভাষায় গিয়ে একদম। আচ্ছা, আমাদের মধ্যে আমরা আরেকজন ব্যক্তিত্বকে পেয়েছি, ওনার নাম হলো মদন হাজরা। মদন হাজরা বাবু ইংরাজি শিক্ষক, কিন্তু না একটুখানি তাও আমাদের ভারতবর্ষ হলো যে এখনই বললেন স্যার যে আমাদের ভারতবর্ষ হলো সব ভাষাকে নিয়ে তৈরি, তার মধ্যেও কিন্তু আমরা বাংলা ভাষাটাকে নিয়ে ভাবছি যে বাংলা ভাষাটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তো আপনি প্লিজ বাংলা ভাষাটাকে নিয়ে একটুখানি স্যার বলবেন, এবং তার আগে আমি জিজ্ঞাসা করতে চাইবো যে আপনি স্যারের সম্বন্ধে স্যারের সম্বন্ধে একটুখানি। স্যারের সম্বন্ধে বলতে গেলে একটু প্রাউড ফিল করছি, কারণ আমরা যখন ছোটো থেকে দেখেছি আমাদের যিনি আমার দাদা হিসেবে রয়েছেন সেসব মাথায় থাকেন। তো আমাদের পাশে একটা রামকৃষ্ণ আশ্রম আছে, রামকৃষ্ণ আশ্রম উনি দীর্ঘ 5 বছর যাবৎ সম্পাদক হিসেবে ছিলেন এবং শিক্ষকতার সঙ্গে কাজও করেছেন এবং আশ্রমটাকে উনি দেখাশোনা করেছেন। একটু বললেন যে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, আমি বললাম একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমাদের যে জায়গাটা আজকে আমরা কিন্তু অনেক জায়গা থেকে অনেক কিছুকে ভুগছি এবং আমরা বুঝতে পারছি, এটা আপনারাও বুঝতে পারছেন, নাম উচ্চারণ করেই বলতে চাইছি। যত হাইলাইট করো তত খারাপ। হ্যাঁ, নিশ্চয়ই। তো সেই জায়গায় আমরা প্রত্যন্ত গ্রামে থেকে দেখেছি দাদা যেভাবে গ্রামের মধ্যে শিক্ষার আলো বিস্তার করতে উদ্যোগী হয়েছিলেন, বেশ কিছু মুষ্টিম শিক্ষককে সঙ্গে নিয়েছিলেন, আধুনিক জেনারেশন সঙ্গে নিয়েছিলেন, প্রত্যেককে নিয়ে একই সঙ্গে ওই রামকৃষ্ণ আশ্রমে যেভাবে তাল মিলিয়ে একটা ছাদের নিচে নিয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা এখন লক্ষ্য করছি দাদা এই জায়গায় পৌঁছেছেন। কবি সাহিত্যিক থেকে শুরু করে এত বড় একটা সংগঠন বিশ্বকোষ, দাদার সঙ্গে দেখা হয়েছিল, দাদা আমাকে বলেছিলেন অবশ্যই মদন তুমি যাবে, দেখবে আমি কী করছি। সত্যি আমি গর্বিত এই জায়গায় এসে, এই থিওজফিক্যাল সোসাইটিতে এসে, যে এত বড় একটা পরিবেশ, এত কবি সাহিত্যিক প্রোগ্রাম, তার সঙ্গেও প্রায় 600 খানার মতো বিশ্বকোষের সদস্যপদ নেওয়া হয়েছে। এটা আমরা অ্যাজ এ বেঙ্গলি, আমরা বাঙালি হিসেবে আমরা গর্ব অনুভব করছি, কারণ বাঙালি সঙ্গে আমরা বাঙালি পোশাক আশাক বাঙালি হলে হবে না। আমি ধুতি পাঞ্জাবে ঘুরবো কিন্তু কন্টিনিউ আমরা হিন্দিতে কথা বলবো, কন্টিনিউ আমাদের মননে, আমাদের চিত্তে, আমাদের শিরায় শিরায় এই বাঙালি মনোভাব থাকতে হবে। সব কিছুতেই বাঙালি আচরণ আমাদের কীভাবে থাকতে হবে। করিম সাহেবের প্রচেষ্টা, নিশ্চয়ই তার সঙ্গে আরও অনেক সাথী রয়েছেন। আপনারা এখানে বাংলা ভাষার টানে, বাংলা ভাষা মাতৃভাষা, খোদার সেরা দান বাংলাদেশের এক কবি লিখেছিলেন। তো সে আমারই বাংলা ভাষার টানে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি এবং বাংলা যে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে এটা তার প্রাপ্য ছিল, কিন্তু বহুদিন সেই প্রাপ্য বাংলা ভাষা পায়নি। কি দরকার? এটা 1000 বছরের পুরনো ভাষা, ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেতে গেলে এই ধরনের দীর্ঘকালীন ইতিহাস তার প্রয়োজন হয়। এবং বাংলা ভাষায় কি নেই? বাংলা ভাষায় নোবেল পুরস্কার আছে, বাংলা ভাষায় নজরুল আছে, বাংলা ভাষায় দ্বিজেন্দ্রলাল রায় আছে, কত সাহিত্যিকরা আছেন বাংলা ভাষায়। খুবই সমৃদ্ধ ভাষা, যে আজকে বাংলা ভাষীরা ছড়িয়ে রয়েছেন সারা বিশ্বে। একটু আগে ত্রিপুরা থেকে যে এসছেন, সেখানকার বাংলা একাডেমির সভাপতি তিনি বলছিলেন। তো আজকে আমি দেখতে পাচ্ছি, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি বিভিন্ন কাজে, ব্রিটেনে একটা বড় বাংলা ভাষী রয়েছে, তার মধ্যে যেমন পশ্চিমবাংলার লোক রয়েছে, কিন্তু বেশি রয়েছে বাংলাদেশের লোক, তারাও বাংলা চর্চা করে। রয়েছে আমেরিকায়, রয়েছে নরওয়েতে, নরওয়ের মতো জায়গায়, রয়েছে সুইডেনে,
আর সব থেকে বেশি রয়েছে আমাদের পশ্চিমবাংলা, অসম, ত্রিপুরা, এই আমাদের এবং ঝাড়খণ্ড, এই এলাকায় আমাদের বাংলা ভাষীরা রয়েছে। আজকে এই যে প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারি, জনমুখী করতে পারি, সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য একটা বিরাট কৃতিত্ব হবে। তো এই বিষয়ে ধ্রুপদী ভাষা নিয়ে এখানে বিশেষজ্ঞরা বলেছেন, আরও বিশেষজ্ঞ আছেন, আমি সেসব বিষয়ে কিছু বলবো না। আমি একটা দৈনিক পত্রিকা চালাই, পুবের কলম, আপনারা গুগলে গেলেও পেয়ে যাবেন। সেই পুবের কলমে আপনারা লিখবেন, আর যারা এখানে আছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর আব্দুল করিম ভাইরা যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং সবাই মিলে আমরা এই কাজ করতে পারি। এবং আমি আর খুব বেশি বলছি না, কারণ বিশেষজ্ঞরা আছেন, তারা বলবেন ধ্রুপদী ভাষা নিয়ে। তো আমি শুধু বলবো যে আমার তরফ থেকে আমার হৃদয়ের উষ্ণ ভালোবাসা বাংলার জন্য এবং আপনাদের জন্য। ধন্যবাদ। উনি আমাদের সাথে আছেন, আপনারা সকলের সাথে রয়েছেন। আমরা বাংলা ভাষাকে পৃথিবীর দরবারে ইতিহাস রূপে পৌঁছে দেব আগামী দিনগুলোতে। আমাদের সঙ্গে অনেক মানুষ আসবেন সারা 5টা পর্যন্ত। এখন আমাদের কাছাকাছি এসে গেছেন অভিনেতা সুখদীপ সাহা, সিরিয়াল করেছেন সংসার সুখের হয় রমণীর গুণে। তিনিও আমাদের বাংলা ভাষা, বাঙালি বিশ্বকোষ, অভিনেতা, অভিনেত্রী, গ্রন্থাগার, শিক্ষক, সমাজকর্মী, সংগঠক, রাজনীতিবিদ, সকলকে নিয়ে বাঙালি বিশ্বকোষ। উনি এসেছেন সংসার সুখের হয় রমণীর গুণে, উনি এই অভিনয়টা করেছিলেন। এবং আমরা প্রত্যেকেই ছোট ছোট আমাদের উপস্থাপনা এবং বক্তব্য খুব ছোট করে আমরা বলবো, তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু সুযোগ পাবো, প্রত্যেকেই শুনতে পাবো প্রত্যেকের উপস্থাপনা। এবার মাইক্রোফোনে স্বভাব কবি সম্মানীয় অরবিন্দ সরকার মহাশয়। সকলকে নমস্কার। আমি এক লাইন বক্তব্য রাখবো, কি কবিতা পাঠ করব। সমাজে কৃতি ছাত্র, কৃতি চাষী, বিতর্ক জনকে আপনারা বিশ্ব সাহিত্য এতে যুক্ত করুন। আমার বক্তব্য শেষ, আমার কবিতা শুনুন। জীবনানন্দ। তুমি কি রাম দেখোনি, না চিন্তামগ্ন হয়ে পথ চলছিলে? তুমি তো রূপসী বাংলার কবি, তুমি আরো বনলতা সেন, তুমি তার আনন্দ, তাই জীবনানন্দ। গ্রামের রূপ ছেড়ে শহরে কেন এসেছিলে? বিষাক্ত বায়ু এখানে, যত্র তত্র জীবাণু, কলুষিত জীবনের দৈন্য দশা ঢাকতে সর্বত্র আবরণ। তুমি ভুল পথে চলে এসেছিলে। হয় রাম তোমায় চেনে না, নয় তুমি রাম চেনো না। বনলতা চেয়ে আছে তোমার আসার অপেক্ষায়। রূপসী বাংলা ভুলবে না 22শে অক্টোবর। 1954 তো বেশি দূর নয়, একটু বিরতি দিলেই পারতে। কোন গাছতলায় কংক্রিট বাঁধানো বেদিতে সেখানে লিখতে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, বা রূপসী বাংলার ট্রামের কথা। তুমি ছুটছ বাজার তাকিতে, পেছনে সারের মতো ট্রামের তারা শিং দিয়ে উস্কে গুঁতো মেরে চলে গেল। পড়ে রইল ভাঙাচোরা কবিতা, যার হৃদয় স্বপ্ন মিশ্রিত আলো মাখা। তুমি এসো ফিরে আর একটি বার, বনলতা জানে না তোমার মৃত্যু। ভোরে পথে পথে এই বাংলায় এদার সেদার। আমার স্বরচিত কবিতা আমার মাতৃভাষা, আমাদের মুখের ভাষা, মায়ের কোলের ভাষা, কোকিল কণ্ঠে বিশ্বের মধুরতম ভাষা। নানা জাতি নানা ভাষা পূর্ণ এই দেশ, সর্ব ধর্ম সমন্বয়ে আছে পরিবেশ। ভারত আমার মাতৃভূমি, ভারত আমার গর্ব, ভারত আমার গর্ব। এই দেশে জন্ম নিয়ে পেয়েছি আমি স্বর্গ। এদেশ আমার মায়ের শোভা, অপূর্বী সাজে। স্বর্গ যদি পেতে হয় এই ভারতের মাঝে, হিন্দু মুসলিম শিখ আমরা ভারতবাসী, বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান সবার মুখে হাসি। এই দেশে মুনি ঋষি আছেন মহাজ্ঞানী, সব দেশেরই সেরা গুরু আমার ভারতভূমি। বাংলা জাগো, আর কতদিন দেখবো অবহেলা। বাংলা দেখাও মিষ্টি সকাল, কেন এমন খেলা। বাংলা জাগো, তোমার ভাষা আজও সেরা বিশ্বে, সব বিষয়ে সেরা মুক্ত, তাই তো আজও শীর্ষে। বাংলা জাগো, কত মেধা বাইরে চলে যাচ্ছে,
বাংলা ছেড়ে বাইরে গিয়ে ওদের ভালো লাগছে। বাংলা জাগো, আত্মবিশ্বাস আর দিও না বলি, বিশ্বাসেই আসে শান্তি, চাই না দলাদলি। বাংলা জাগো, প্রকৃতিকে দিয়েছে উজাড় করে, সবুজ বিপ্লব মাঝে মাঝে বাংলায় ধরা পড়ে। মঞ্চ উপবিষ্ট বিদগ্ধ প্রবল ব্যক্তিত্ব সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি এই পত্রিকায় প্রকাশিত একটি কবিতা পাঠ করছি। অপচয় দৃষ্টি। যখন আমি চলেছি গ্রামের অলিগলি পথে, বিকেল নেমেছিল আবির রং নিয়ে, বাদ পড়েছিল শুধু মুদ্রিত ব্যস্ততা। সন্ধ্যা নেমেছিল ভাঙা দেওয়াল ঘেঁষে, পথের শরীর কোথাও ছিল না, হাত ভাঙা ছায়া পর্যন্ত কোথাও পড়ে নেই। ছিল না অনাস কোনো আলো, এমনকি অন্ধকার। এগিয়ে চলেছি জমায়েত ঘরের দিকে, কিন্তু একে একে সব জানালা বন্ধ। আমাদের গ্রামের গর্ব, আমি যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামে জন্মেছিলেন আমাদের সকলের প্রিয় আব্দুল করিম মহাশয়। তো ওনার সম্বন্ধে দু এক কথা জাস্ট বলি। আমি যখন খুব ছোট্ট ছিলাম দেখেছি উনি গ্রাম বাংলার বিভিন্ন শিক্ষার কাজে যুক্ত ছিলেন, এবং সর্বোপরি আমাদের গোবিন্দপুর গ্রামে একটা শ্রী রামকৃষ্ণ আশ্রম ছিল। সেই শ্রী রামকৃষ্ণ আশ্রমে তিনি 5 বছর সম্পাদক হিসেবে কাজ করেছেন, এবং সেখান থেকে ওনার যাত্রা আজ উনি বিশ্বকোষ, বাঙালি বিশ্বকোষ তৈরি করেছেন। এবং আমি চাইব আমাদের শরীরের কোষ যেমন শরীরকে সজীব রাখে, ঠিক সেইভাবে আমাদের সারা বাংলার এই বিশ্বকোষ বাংলার বুকে সজীব থাকুক। এবং সর্বশেষে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় পৃথ্বীরাজ সেন মহাশয়, ওনাকে মঞ্চের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বিশ্বকোষ দীর্ঘজীবী হোক, আমরা সকলেই সঙ্গে থাকবো। এটুকু বলে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দাদা, আপনি কেন এইসব কাজ করছেন জানেন? এই ছেলেটি আপনার সাহায্যে পড়াশোনা করার পর সমাজের কোনো কাজ করেনি। উনি বলেছিলেন আমি যদি এই সব কাজ দেখতে চাই তাহলে সমাজে কোনো কাজই হবে না। আর একটা কথা বলি, দেখুন বাঙালি বিশ্বকোষ কোষ আমরা জানি প্রত্যেকটা জীবের গঠনগত কার্যগত একক। আমার পাশে আমার সিনিয়র দাদা এই মঞ্চে আমরা পেয়ে গেছি, উনি হচ্ছেন একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক। উনি যে ডিপার্টমেন্ট অর্থাৎ গুরুদেব প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বটানি ডিপার্টমেন্টে 88 সালে পাস আউট করেন, এবং 88 সালে আমি ওই ডিপার্টমেন্টে উদ্ভিদ বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করি। তা আজকে এই বাঙালি বিশ্বকোষের যে মিলন বন্ধন আরো সুদূর প্রসারিত হোক, এবং সুশান্ত বাবুকে আমরা পেয়েছি। আজকে সব থেকে বড় কথা, আব্দুল করিম সাহেব এবং তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান সোহেল আক্তার যেভাবে বাঙালি বিশ্বকোষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তা আমাদের গর্বে। আমরা এই গর্বে আপ্লুত। করিম সাহেব সুস্থ থাকুক, ভালো থাকুক, যেন বাঙালির হৃদয়ে, বাঙালির মনের মধ্যে একটা হৃদয়ের মেলবন্ধন ঘটে। শুধু তাই নয়, গুরুদেব তো বলেই গেছে, আপনারা জানেন, বলেই গেছেন আমার মাথা নত করে দেওয়া হয়ে তোমার চরণ ধুলার তলে। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, হিংসা যেন না ছড়ায়, সন্ত্রাস যেন না থাকে, প্রত্যেকটা বাঙালি যেন সুস্থ থাকে, প্রত্যেকটা বাঙালি যেন ভালো থাকে, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। উপস্থিত এখানে যারা আছেন তারা সবাই আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক জ্ঞানী মানুষ। তাদের সামনে কিছু বলার মতন আমার কাছে কোনো ভাষা নেই। আজ সবাইকে একটাই কথা বলবো যে অসংখ্য ধন্যবাদ, আপনারা আজকে আমাকে এখানে ডেকেছেন। অসংখ্য ধন্যবাদ রাজু দাকে, যার জন্য আজকে এখানে আসতে পেরেছি। আমি একটি মিডিয়ার সঙ্গে যুক্ত, মিডিয়া নিয়ে কোশ্চেন কিছু বলা এখন আমার কোনো দরকার নেই, কারণ অনেক ভালো ভালো অনুষ্ঠান এখনো চলছে। শুধু একটাই কথা বলবো যে আজকে এই বাঙালি যে বিশ্বকোষ নিয়ে আজকে যে অনুষ্ঠান, আমাদের মতন যারা আস্তে আস্তে বাঙালি কালচার, মানে আমাদের পরের যে জেনারেশন, তারা অন্তত বাঙালি কালচারটা অনেকটা ভুলে যায়। তো এখনো কোথাও মনে হয় যে বাঙালি দুর্গাপুজোতে যখন মায়ের বিসর্জন হয় তখনই বাংলা গান চলে না। কেন চলে না এখনো জানি না। তো সেই জায়গায় কথা অনেক বলে লাভ নেই, শুধু এটুকুনি বলবো যে আজকে এখানে আমাকে ডেকেছেন, আমার তরফ থেকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কোনো সাহায্যের দরকার হয়, কোনো কিছুর, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি।
অবশ্যই কোথাও না কোথাও দেখা হবে, তখন অনেক কথা হবে। এবং আমি রিকোয়েস্ট করব আপনাদের একজন সঙ্গী হওয়ার জন্য আপনারা আমাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। নমস্কার, আমি ফ্রেন্ডস টিভি এবং চ্যানেল ভিশন থেকে মিডিয়া কভারেজটা করছি বিশ্বকোষের। তো আপনি তো আজকে স্যার এখানে এসছেন, তো আপনার কিরকম লাগছে? ব্যাপারটা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ এখানে তিনি আমাকে যার জন্য ডাকা, সেটা হচ্ছে যে আমাদেরই মিডিয়া টেলিভিশনের একজন ডিরেক্টর রাজুদা। তো আজকে এই বাংলার বিশ্বকোষ নিয়ে যে আন্দোলন, যে চেষ্টা এবং যে প্রতিষ্ঠান, দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো বাঙালি। আমি প্রথমেই বলছিলাম যে আমরা আস্তে আস্তে বাংলা ভাষাকে ভুলে গেছি। এটা সত্যি, এখন আমাদের মিডিয়াতে কাজ করতে গেলে এখনও কোথাও না কোথাও মনে হয় মানে বাংলা থেকে বেরিয়ে যদি কাজ করতে ও আচ্ছা বাঙালি হোক, আচ্ছা আচ্ছা এটা তাচ্ছিল্য ব্যাপার। কিন্তু এখানে অবশ্যই মানে আমাদের এখানে কত লোক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমার বাড়ির সামনে ইমন চক্রবর্তী আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে একটা বড় সংস্থা বাংলা ভাষাকে হারিয়ে যাওয়ার, সেটাকে নতুন করে নিয়ে আসার জন্য হয়তো এনারা আছেন বলেই সম্ভব, আমরা এখন আছি বলেই সম্ভব। কিন্তু আমি নিজেও কনফিউজ যে আমার যে পরবর্তীকালে যে কনফিউজ, হ্যাঁ এটাও ইংরেজিতে চলে আসছে, এটা চলে আসবে কিছু করার নেই, কারণ আমরা হয়ে গেছি অলরেডি কথা বলতে 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 বলতে। অনেকে এখন ভুলেই গেছে কাজী নজরুল ইসলামের জন্মদিনটা কবে সেটাই মনে নেই। একদম ঠিক, একদম ঠিক। আমরা শুধু কাজী নজরুল ইসলামের খুব কমন যদি কবিতা বলুন একটাই আমরা সবাই বলতে পারি, আমরা একদিন দুটি কুসুম হিন্দু বুঝতে পারি, আরও চারটে বলে আমি হয়তো নিজেও বলতে পারবো না। এটা ঠিক, এটা বাস্তব। আমি তো ছেড়ে দিলাম। আমি যদি রবীন্দ্রনাথের কথাও শুনি, আমাদের এখানে নজরুল মানে রবীন্দ্র জয়ন্তী ভুলে গেছে অনেক মানুষ। কেন? তো এই যে প্রতিষ্ঠান, এই যে প্রচেষ্টার সঙ্গে আমি আগেও বলেছি আমি সবসময় রয়েছি। যে কোনো জায়গায় আপনারা রাখবেন, অবশ্যই থাকবেন। প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাবো করিম সাহেবকে। করিম সাহেবের সঙ্গে আমার পরিচয় প্রায় বছর দিয়ে পরিচয়। উনি যখন প্রথম প্রস্তাব দেয় যে আমরা একটা বাঙালি বিশ্বকোষ রচনা করছি, তো আমি শুনে আত্মীয় ছিলাম যে একটা বাঙালি বিশ্বকোষ বিজ্ঞান নিয়ে হয়। তো বাঙালি বিশ্বকোষ এটা এমন একটা জায়গায় চলে গেছে এই মুহূর্তে, প্রায় 34টা দেশের মধ্যে বাংলা ভাষার চর্চা যারা করেন তাদের জীবন কাহিনী, তাদের অধ্যাবসা, তারা কী করছেন, তাদেরকে নিয়ে তাদের যে বক্তব্য আমরা এই বিশ্বকোষে পাবো। আমার ভালো লাগছে যে আমরা সকলে বাঙালিরা একটা জায়গায় মিলিত হতে পারছি, যেটা বর্তমান যা পরিস্থিতি সেখান থেকে যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা বলে সেখানে আমরা একত্রিত হতে পারছি, এটা বড় কথা, এর থেকে বড়ই হতে পারে। আমার স্বামী এত বড় করছে, আমার গর্বিত। এর থেকে আমার আর কিছু বলার নেই, মানে খুবই আনন্দ লাগছে। আমি ওনার সঙ্গে সব জায়গায় যাচ্ছি, মানে আমি 34 বছর পর মানে সংসার ছেড়ে বেরিয়েছি। আমি এই লিখছি, এই কলম ধরেছি, মানে ওনারই সাহায্যে। আমি খুব ছোট ছিলাম তখন আমি আপনার সিরিয়ালটা দেখেছিলাম, কি যেন সংসার সুখের হয় রমণীর গুণে। আমি ছোট ছিলাম। তো আমার মামুনি আজকে নেই, তো মামুনি তখন দেখেছিল এবং মামুনির খুব ইচ্ছে ছিল যে আমি যদি কোনো সময় ওকে দেখতে পাই তো ওকে আমি খুব ব্লেসড করবো, মানে খুব আশীর্বাদ করবো যে ও খুব বড় হোক, খুব ভালো লাগতো। তো আজকে আমি আপনাকে সেটা এখানে বলতে পেরেছি এবং এটা স্যারের জন্যে। আপনি চোখে জল না সেরকম কোনো ব্যাপার নেই দিদি, আপনি খুব ভালো থাকুন। উনি যেখানে থাকেন উনি ভালো, অবশ্যই ভালো থাকবেন, ঠিক আছে? এরকম আমাকে ছোট কেন ছোট লাগে না, ওনার খুব ভালো, মানে ওনার ভীষণ ভালো লাগতো। মানে সিরিয়ালটা যখনই আসতো, মানে কোনো কিছু মানে মামুনি কিছু দেখতো না, মামুনি একজন নৃত্যশিল্পী ছিলেন, কিন্তু সিরিয়ালটা যখনই আসতো তখনই উনি বসে যেতেন। এবং এটার জন্য পুরো বিশ্বকোষকে আমি থ্যাংক ইউ দেবো যে আমার মামুনির কথাটা আমি আপনাকে এখানে প্রেজেন্ট করতে পেরেছি, বলতে পেরেছি। আমার নাম রাজু মালিক, আমি একজন পরিচালক, টলিউড ইন্ডাস্ট্রির মেম্বার। দীর্ঘদিন ধরে কাজ করছি, প্রায় 18 বছর হয়ে গেল কাজ করছি। ছোটোখাটো বড় ছবিও করেছি। আমার প্রথম ছবি লাভ হিস্ট্রি, সেখানে অভিনয় করেছে সুপ্রিম। তো এখন বর্তমানে আমার ডান্স রিয়েলিটি শো চলছে, গানের উপরেও চলছে, কাগজ বাংলা শুরু হবে একটা। যাই হোক, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি সাহিত্য নিয়ে এখন পড়াশোনা করছি। রীতিমতো 2 বছর ধরে একটা পত্রিকা চালাই যার নাম ইচ্ছেডানা। ওয়াও, খুব সুন্দর। এবং একটা কথা বলতে চাইছি, যেটা হচ্ছে যে আব্দুল করিম সাহেব আমার সাথে মিটিং হয়েছে গত মাসেতে। আমরা খুব শীঘ্র আব্দুল করিম সাহেবের প্রযোজনায় ছোটো ছোটো শর্ট ফিল্ম এটা দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। তো
আপনারা আশীর্বাদ করুন যাতে এই আমরা যেভাবে এগোতে চাইছি যেন সেই আমরা সফলতায় পাই, এইটুকুই বলবো। আপনার সঙ্গে থাকলে পরে আমরা পারবো আসতে পারি। আমার নাম দেবব্রত মাইতি। আমার সঙ্গে স্যারের প্রথম পূর্ব মেদিনীপুরে দেখা হয়। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। উনি গেছিলেন আমাদের প্রোগ্রামে, ওখান থেকেই আমাদের পরিচয় এবং তখন থেকেই মানে মনের ভিতরে বন্ধুত্বের থাকলেও আমরা সেইভাবে করতে পারিনি। অনেক বছর পরে হঠাৎ যখন দেখে ফেলি যেন সবাইকে যেন কীভাবে, তাই জন্য এই বিশ্বকোষকে থ্যাংক ইউ দিতে হবে, বিশ্বকোষকে ধন্যবাদ জানাতে হবে। আমি নিজে লেখক, কবিতা লিখি। স্যারের সঙ্গে আমার সঙ্গে সোনারপুর গত বছর দেখা হয়েছিল। তো আমার পিতৃসম আমাকে যেভাবে উনি বলেন আমি লিখি। আজকে পৃথ্বীরাজবাবুর জন্মদিন ছিল, উনি বলেছিলেন ওনার জন্মদিন সম্পর্কে দেবব্রত তুমি একটা কবিতা লিখেছিলাম, আজকে আবৃত্তিও করলাম। আশা করি সকলে ভালো লেগেছে। সকলে হাত তালি দিয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছে। দিদি কেমন লেগেছে আমি জানি না। আবৃত্তিবাবু আমার পরিচয় এইভাবেই যেন উনি সুস্থ থাকেন, সবসময় আমার পাশে থাকেন, আমরাও যেন ওনার পাশে থাকতে পারি সবসময়, এটাই রয়েছেন যাকে প্রত্যেকেই দানবীর বলে চেনেন। উনি কিন্তু একজন দানবীর, মহান একজন মানুষ, প্রত্যেকে সাহায্যে এগিয়ে আসেন। উনিও একটি দারুণ অনুষ্ঠান করেন, আমরা দেখেছি। প্রত্যেক মানুষ ওনাকে কোন জায়গায় একদম মাথাতে রেখে দিয়েছেন, দেবতার আসনে বসিয়েছেন। সেই রকমই একজন মানুষ। আমরা সত্যিই সমৃদ্ধ ওনাকে পেয়ে। দানবীর, কবি, সাহিত্যিক, সমাজসেবক সম্মানীয় অমরচাঁদ কুণ্ডু মহাশয়, তিনি শশাঙ্ক শেখর মেটে, উনিও পাচ্ছেন শিক্ষারত্ন। শশাঙ্ক শেখর মেটে, উনিও পাচ্ছেন শিক্ষারত্ন। একটু দ্রুততার সঙ্গে আপনারা এগিয়ে আসুন মঞ্চে এবং আপনারা সম্মানিত হন। নমস্কার, আমি শিবানী কুণ্ডু সাহা, চ্যানেল ভিশন এবং ফ্রেন্ডস টিভি থেকে আমরা কভার করছি, মিডিয়া কভারেজ। আজকে বাংলার বিশ্বকোষ, যার কর্ণধর আমাদের যে স্যার এখন আছে এখানে। স্যার প্লিজ আপনার নামটা একটু বলবেন। স্যারের নাম হলো পৃথ্বীরাজ সেন এবং স্যারের জন্মদিন 18 তারিখে, কিন্তু আজকে আমরা জন্মদিনটা পালন করলাম। এবং স্যার এখানে আপনার এসে কীরকম লাগছে? এই যে এত বড় কাজ আপনি এত বছর ধরে করে গেছেন এবং 200টার উপরে যার বই লেখা হয়েছে, সেই পৃথ্বীরাজ সেন, যার আমার গায়ে কাঁটা দিচ্ছে যে উনি আমাদের ভেতরে, এবং আমি ওনার সামনে দাঁড়িয়ে আমি ওনার বাইক নিচ্ছি, ওনাকে কভারেজ করছি। এটা আমার অনেক অনেক বড় একটা কাজ। স্যার প্লিজ আপনি বলবেন। আমি গত 50 বছর ধরে শুধু লিখে যাচ্ছি। আমার এখনো পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা 2000। এবছর বই মেলাতে আমার 100টি বই প্রকাশিত হবে। আজ আমার খুবই ভালো লাগে যে আব্দুল করিমের পরিচালনায় আমার জন্মদিন পালিত হচ্ছে। আমি সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। ওনার 2000 বই প্রকাশিত হয়েছে এবং 100টা বই এবার বইমেলাতে প্রকাশিত হবে। আমরা স্যারকে পেয়ে অনেক অনেক ধন্য, এবং বিশ্বকোষের এত বড় যে আমাদের বিশ্বের চারিদিকে বাংলা ভাষা, ধ্রুপদী ভাষা নিয়ে উনি যে কাজ করেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ।